অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিটন এসএম রম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা হিউম্যান ফিজিওলজি কোর্সের সমন্বয় অধ্যায়ের পঞ্চম ক্লাসে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো হাইপোথ্যালামাস গ্রন্থি এবং পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থির কার্যক্রম ব্যাপক। এই গ্রন্থি অন্যান্য গ্রন্থিগুলোকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। আমরা পিটুইটারি গ্রন্থিকে জানি প্রভুগ্রন্থি নামে। আমরা এখন বিস্তারিত আলোচনা করব পরের স্লাইডে। হাইপোথ্যালামাস গ্রন্থি অগ্রমস্তিষ্কের থ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থির অন্তর্বর্তী অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস গ্রন্থি। এই গ্রন্থি অত্যন্ত ক্ষুদ্র, মাত্র 4 গ্রাম হওয়া সত্ত্বেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজ সম্পাদন করে। যেমন বিভিন্ন কার্যাবলী, যেমন তৃষ্ণা, ঘুম, তাপ নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থির মাধ্যমে অতিক্রমকালে হরমোন এবং অন্যান্য রাসায়নিক দ্রব্যের মাত্রা মনিটর করে। অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন উৎপাদন করে, যা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে জমা থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন উৎপাদন করে এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে জমা রাখে। এই গ্রন্থি নিঃসরণকারী হরমোন এবং নিঃসরণ বাধা প্রদানকারী হরমোন বা ফ্যাক্টর নামক নিউরো হরমোন তৈরি করে এবং পিটুইটারি গ্রন্থির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পাচ্ছি। হাইপোথ্যালামাস গ্রন্থি নিঃসরণকারী হরমোন বা নিঃসরণে বাধা প্রদানকারী হরমোন বা ফ্যাক্টর নামক নিউরো হরমোন তৈরি করছে এবং সেই সাথে সেগুলো পিটুইটারি গ্রন্থির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। পরের স্লাইডে আমরা দেখব হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে যেসব হরমোন নিঃসৃত হয় সেগুলো কিভাবে পিটুইটারি গ্রন্থির বিভিন্ন হরমোনগুলোকে প্রভাবিত করছে সে সম্পর্কে আমরা পরের স্লাইডে জানব। আমরা দেখতে পাচ্ছি এক সাইডে হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে সংশ্লেষিত হরমোনের নাম, আর এক সাইডে অগ্রপিটুইটারির যেসব হরমোনকে প্রভাবিত করে তার নাম। এক হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এই হরমোন অগ্রপিটুইটারির সোমাটোট্রপিন হরমোনকে প্রভাবিত করছে। গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটিং হরমোন বা সোমাটোস্ট্যাটিন হরমোন। এই হরমোন সোমাটোট্রপিন হরমোনকে প্রভাবিত করছে। 3 হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন সোমাটোট্রপিন হরমোনকে প্রভাবিত করছে। 4 হচ্ছে প্রোলাক্টিন রিলিজিং হরমোন। এই হরমোন একই রকমভাবে অগ্রপিটুইটারির সোমাটোট্রপিন হরমোনকে প্রভাবিত করছে। তাহলে আমরা এখানে দেখলাম যে 1 থেকে 4 পর্যন্ত যে হরমোন হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত হচ্ছে সেগুলো কিন্তু সোমাটোট্রপিন হরমোনগুলোকে প্রভাবিত করছে। 5 হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে প্রভাবিত করছে। 7 হচ্ছে অ্যাডিনোকর্টিকট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনকে প্রভাবিত করছে। 7 হচ্ছে প্রোলাক্টিন ইনহিবিটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টর ইনহিবিশন অফ প্রোলাক্টিন সিক্রেশন করছে। তাহলে আমরা এই স্লাইডে দেখলাম হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত বিভিন্ন হরমোন এবং এই হরমোনগুলো পিটুইটারি গ্রন্থির অর্থাৎ অগ্রপিটুইটারি গ্রন্থির যেসব হরমোনকে প্রভাবিত করে সেগুলোর নাম আমরা জানলাম। হাইপোথ্যালামাস স্নায়ুতন্ত্র এবং অন্তঃকোরা গ্রন্থিতন্ত্রের মধ্যে একটি যোজক বা লিঙ্ক হিসেবে কাজ করে। রক্তে হরমোনের মাত্রা মনিটরের মাধ্যমে হাইপোথ্যালামাস সকল গ্রন্থির ওপর হোমিওস্ট্যাটিক নিয়ন্ত্রণ পরিচালনা করতে সক্ষম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হাইপোথ্যালামাস গ্রন্থির কার্যক্রম খুবই ব্যাপক। রক্তে হরমোনের মাত্রা মনিটরিংয়ের মাধ্যমে হাইপোথ্যালামাস সকল গ্রন্থির হোমিওস্ট্যাটিক নিয়ন্ত্রণ পরিচালনা করতে সক্ষম। আমরা একটি উদাহরণের সাহায্যে এই বিষয়ে ধারণা লাভ করব। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের উৎপাদন নিম্নরূপে নিয়ন্ত্রিত হয়। আমরা একে দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস থেকে উৎপাদিত থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর রক্তের মাধ্যমে পিটুইটারি গ্রন্থিতে গমন করে। তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস থেকে উৎপাদিত থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর রক্তের মাধ্যমে পিটুইটারি গ্রন্থিতে গমন করে। 2 হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর থাইরয়েড গ্রন্থিকে
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করতে উদ্দীপ্ত করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে থাইরোটক্সিন রিলিজিং ফ্যাক্টর থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে নিঃসরণ করতে উদ্দীপ্ত করছে। 3 হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন ক্ষরণে উদ্দীপ্ত করে। তাহলে আমরা দেখতে পেলাম যে পর্যায়ক্রমে কিন্তু একটা আরেকটাকে উদ্দীপ্ত করছে। 4 হচ্ছে রক্তে থাইরক্সিনের মাত্রা উপযুক্ত মাত্রায় পৌঁছলে হাইপোথ্যালামাস কর্তৃক থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর উৎপাদন রহিত হয়। তাহলে থাইরক্সিনের মাত্রা যদি উপযুক্ত মাত্রায় পৌঁছে তাহলে থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর হাইপোথ্যালামাস কর্তৃক উৎপাদন রহিত করে। এই ধরনের নেগেটিভ ফিডব্যাক দ্বারা রক্তে থাইরক্সিনের একটি নির্দিষ্ট মাত্রা বজায় থাকে। আমরা পরের স্লাইডে দেখব কিভাবে এর চিত্র দেখব কিভাবে হাইপোথ্যালামাস কর্তৃক হোমোস্ট্যাটিক প্রক্রিয়ায় থাইরক্সিন হরমোনের উৎপাদন নিয়ন্ত্রিত হচ্ছে সে সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। এখানে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হাইপোথ্যালামাস, তারপর থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর থেকে তারপর আমরা দেখতে পাচ্ছি পিটুইটারি গ্রন্থি রক্তের মাধ্যমে চলে আসছে। তারপর পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ উদ্দীপ্ত করছে। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করছে। তারপর এই হরমোনের মাধ্যমে দেহের বৃদ্ধি এবং বিপাক নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর একসময় আমরা দেখতে পাচ্ছি থাইরোট্রপিন রিলিজিং ফ্যাক্টর তার অবমুক্তি বাধাগ্রস্ত করছে। কারণ অবমুক্তি বাধাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে থাইরক্সিনের উচ্চ মাত্রা উপযুক্ত মাত্রা বিরাজ করছে। এই জন্য কিন্তু নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হাইপোথ্যালামাস গ্রন্থি থাইরক্সিন উৎপাদনের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করছে। দেহের অধিকাংশ হরমোন সংক্রান্ত কার্যাবলী পিটুইটারি গ্রন্থি কর্তৃক প্রভাবিত হওয়ার কারণে পিটুইটারি গ্রন্থিকে আমরা বলবো মাস্টার জ্ঞান বা প্রভুগ্রন্থি। কিন্তু পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। পিটুইটারি গ্রন্থি কীভাবে হাইপোথ্যালামাস গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করছি। তাছাড়া হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ উৎপন্ন অ্যান্টিডায়াবেটিক হরমোন এবং অক্সিটোসিন হরমোন পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। তাই পিটুইটারি গ্রন্থিকে আমরা বলবো মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে যদি আমরা মাস্টার গ্ল্যান্ড বলি তাহলে হাইপোথ্যালামাসকে আমরা বলবো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যেহেতু হাইপোথ্যালামাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করছে সেজন্য আমরা হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলছি। আর এটাও কিন্তু বলা এই কারণে যৌক্তিক। ছেলে শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পিটুইটারি গ্রন্থি, যাকে আমরা প্রভুগ্রন্থি বা রাজাগ্রন্থি বলে জানি। পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস 0.5 গ্রাম ওজনের এবং মটরদানা আকৃতির লাল ধূসর রঙের একটি গ্রন্থি। এটি হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত এবং স্পিনেট অস্থির সেলা টার্সিকা নামক অবতলে অবস্থান করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম হাইপোথ্যালামাস গ্রন্থি পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত এবং স্পিনেট অস্থির সেলা টার্সিকা নামক অবতলে অবস্থান করছে। প্রতিটি গ্রন্থি 1 সেন্টিমিটার দীর্ঘ, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 থেকে 1.5 সেন্টিমিটার প্রস্থ। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কে একটি দণ্ডের দ্বারা মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে। তাহলে আমরা যদি বলি পিটুইটারি গ্রন্থির দেখতে কেমন, তাহলে বলবো মটরদানা আকৃতির লাল রঙের ধূসর রঙের একটা গ্রন্থি। আর এটা কোথায় অবস্থান করছে? হাইপোথ্যালামাসের নিচে এবং স্পিনেট অস্থির সেলা টার্সিকা নামক অবতলে অবস্থান করছে। আমরা আগেই জানি যে পিটুইটারি গ্রন্থি দুটি সুপ্রত্যক্ষ লোব সমন্বয়ে গঠিত। প্রথম লোব হচ্ছে অগ্রলোব বা এডেনো হাইপোফাইসিস, দ্বিতীয় লোব হচ্ছে পশ্চাৎ লোব বা নিউরো হাইপোফাইসিস। অগ্রলোব বৃহত্তর এবং পিটুইটারি গ্রন্থির মোট ওজনের 75% ওজন বহন করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অগ্রলোবটা সবচেয়ে বড় এবং পিটুইটারি গ্রন্থির মোট ওজনের 75% ওজন অগ্রলোবে অবস্থান করছে। দুটি লোবের মধ্যে প্রধান পার্থক্য হলো অ্যাডেনো হাইপোফাইসিসে ফাংশনাল সিক্রেটরি কোষের অতি প্রাচুর্য এবং পশ্চাৎ লোবে অর্থাৎ নিউরো হাইপোফাইসিসে শুধুমাত্র পিটুসাইটের উপস্থিতি। তাহলে আমরা এখানে একটা জিনিস স্পষ্ট, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য হলো
অগ্রলোব বা অ্যাডেনোহাইপোফাইসিসে ফাংশনাল সিক্রেটারি কোষের অতি প্রাচুর্য এবং পশ্চাৎ লোবে শুধুমাত্র পিটুসাইটের উপস্থিতি। নিউরোহাইপোফাইসিসে অধিক পরিমাণ স্নায়ুকোষের সরবরাহ থাকে। অ্যাডেনোহাইপোফাইসিসের সিক্রেটারি কোষসমূহ সরাসরি হরমোন উৎপাদন এবং ক্ষরণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অগ্রপিটুটারি যে সিক্রেটারি কোষসমূহ এগুলো সরাসরি হরমোন উৎপাদন করছে এবং ক্ষরণ করছে। অপরদিকে নিউরোহাইপোফাইসিস বা পশ্চাৎ লোবে কোনো হরমোন উৎপাদন ঘটছে না। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে উৎপন্ন হরমোন জমা রাখে। সেই দুটো হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন এবং অ্যান্টিডায়াবেটিক হরমোন। এই দুটো হরমোনকে জমা রাখে এবং নিঃসরণ করে। তাহলে আমরা অগ্রলোব বা অ্যাডেনোহাইপোফাইসিস এবং পশ্চাৎ লোব বা নিউরোহাইপোফাইসিস সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম। অগ্রলোব থেকে 7টি হরমোন তৈরি হয়। সকল হরমোন পলিপেপটাইড ধরনের, এদের মধ্যে 4টি হচ্ছে টপিক হরমোন। তাহলে আমরা এখানে পরের স্লাইডগুলোতে দেখতে পাবো অগ্রলোব থেকে 7টা হরমোন তৈরি হবে, সকল হরমোন পলিপেপটাইড ধরনের এবং এদের মধ্যে 4টি হচ্ছে টপিক হরমোন। এখন বিষয়টা হচ্ছে টপিক হরমোন কি? যে হরমোন অন্য গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তাকে আমরা বলবো টপিক হরমোন। তাহলে টপিক হরমোন হচ্ছে যে হরমোন অন্য গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তাকে আমরা বলবো টপিক হরমোন। নন টপিক হরমোন হলো দুটি, একটা হচ্ছে সোমাটোট্রপিন আর একটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। পশ্চাৎ লোব হতে দুটি হরমোন ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা এতই ব্যাপক যে সকল গ্রন্থির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলে থাকি। এই সম্পর্কে আমরা আগে ধারণা লাভ করছি। এখানে আমরা যে টপিক হরমোন দেখলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এই হরমোনগুলো অন্য গ্রন্থির ক্ষরণে উদ্দীপনা যোগাচ্ছে, অর্থাৎ সকল গ্রন্থির কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি। শ্রেণীর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি অগ্রপিটুইটারি লোব বা অ্যাডেনোহাইপোফাইসিস থেকে নিঃসৃত হরমোনসমূহের নাম এবং কাজ এবং রাসায়নিক প্রকৃতি। এক হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন বা থাইরোট্রপিন হরমোন, এটি টপিক ধরনের টপিক হরমোন। কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি উদ্দীপিত করে। 2 হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে ট্রাইআইডোথাইরোনিন এবং থাইরক্সিন সংশ্লেষ এবং ক্ষরণ করতে উদ্দীপনা যোগাচ্ছে। তাহলে আমরা এখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের দুটো কাজ দেখতে পেলাম। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে উদ্দীপ্ত করছে, যেটি হচ্ছে থাইরক্সিন হরমোন এবং ট্রাইআইডোথাইরোনিন হরমোন সংশ্লেষ এবং ক্ষরণ করতে উদ্দীপনা যোগাচ্ছে। আর এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে গ্লাইকোপ্রোটিন ধরনের। 2 নম্বর হচ্ছে কর্টিকোট্রপিক হরমোন বা কর্টিকোট্রপিন হরমোন, এটা টপিক ধরনের হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। আর 2 হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগাচ্ছে। আর এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে পলিপেপটাইড ধরনের। 3 নম্বর হচ্ছে ফলিকল উদ্দীপক হরমোন বা ফলিটপিন, এটাও টপিক হরমোন। স্ত্রী ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল কোষ উৎপাদনের সূচনা করে এবং ইস্ট্রোজেন হরমোন সংশ্লেষ করে। তাহলে আমরা 1 নম্বর কাজ দেখলাম, স্ত্রী ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল কোষ উৎপাদন সূচনা করছে এবং ইস্ট্রোজেন সংশ্লেষ করছে। 2 হচ্ছে পুরুষ শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন সূচনা করছে। আর এই হরমোন হচ্ছে রাসায়নিক প্রকৃতি হচ্ছে গ্লাইকোপ্রোটিন ধরনের। 4 হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা লিউটোফিন হরমোন বা ইন্টারস্টিশিয়াল কোষ উদ্দীপক হরমোন। এর কাজ হচ্ছে স্ত্রীর ডিম্বাশয় থেকে ডিম অবমুক্তি অর্থাৎ ওভুলেশন নিয়ন্ত্রণ করছে। ওভুলেশনের পর ফলিকলকে কর্পাস লিউটিয়ামে রূপান্তর নিয়ন্ত্রণ করছে এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সংশ্লেষ উদ্দীপনা যোগাচ্ছে। 2 হচ্ছে শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন নিঃসরণ উদ্দীপ্ত করছে। এর প্রকৃতিও আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোপ্রোটিন ধরনের। তাহলে আমরা 4 ধরনের যে টপিক হরমোন দেখলাম, এই টপিক হরমোনের এর কার্যক্রম কিন্তু ব্যাপক। 5 হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। এই হরমোন যথাযথ কাজ অনিশ্চিত। মেলানোসাইট কর্তৃক মেলানিন সংশ্লেষ বৃদ্ধি করে বলে মনে করা হয়। আর এই হরমোনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে পলিপেপটাইড ধরনের। আর পরের দুটো আমরা দেখতে পাচ্ছি নন ট্রপিক হরমোন, এগুলো হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন এবং দেহ বৃদ্ধিকারক হরমোন বা সোমাটোট্রপিন হরমোন। আর প্রোল্যাক্টিন হরমোনের কাজ হচ্ছে স্তন গ্রন্থির
বিকাশ ঘটায়, স্তনগ্রন্থির বিকাশ ঘটাচ্ছে। 2 হচ্ছে বাচ্চা প্রসবের পর দুধ উৎপাদন নিয়ন্ত্রণ করে। 3 হচ্ছে অধুনা প্রোল্যাক্টিনকে ইমিউন সিস্টেমের রাসায়নিক সালিশ হিসেবে শনাক্ত করা হয়েছে। মানে বর্তমানে প্রোল্যাক্টিনকে ইমিউন সিস্টেমের রাসায়নিক সালিশ হিসেবে শনাক্তকরণ করা হয়েছে এবং নতুন রক্তনালী সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোল্যাক্টিন হরমোনের কার্যক্রম খুবই ব্যাপক। 7 হচ্ছে দেহ বৃদ্ধিকারক হরমোন বা সোমাটোট্রপিন হরমোন। এর কাজ হচ্ছে নরম টিস্যু এবং অস্থির বৃদ্ধি সংবর্ধিত করে, নরম টিস্যু এবং অস্থির বৃদ্ধিকে সংবর্ধিত করছে। 2 হচ্ছে প্রোটিন সংশ্লেষ এবং সাধারণ দেহ বিপাক নিয়ন্ত্রণ করছে, প্রোটিনকে সংশ্লেষ করছে এবং সাধারণ দেহ বিপাক নিয়ন্ত্রণ করছে। এই হরমোন অত্যাধিক ক্ষরণের ফলে মানুষ দৈত্যাকৃতি ধারণ করে এবং কম ক্ষরণের ফলে বামনাকৃতি ধারণ করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সোমাটোট্রপিন হরমোন বা দেহ বৃদ্ধিকারক হরমোন যদি অত্যাধিক ক্ষরিত হয় তাহলে মানুষ দৈত্যাকৃতি আকার ধারণ করবে এবং কম ক্ষরণের ফলে বামনাকৃতি ধারণ করবে। সিনিয়র শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইডে দেখতে পাচ্ছি পশ্চাৎ পিটুইটারি লোব বা নিউরোহাইপোফাইসিস নিঃসৃত হরমোনসমূহ। এই হরমোনগুলোর নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন বা পিটেসিন হরমোন। এর কাজ হচ্ছে বৃক্ক থেকে বর্ধিত হারে পানি পরিশোষণ দ্বারা মূত্র তৈরি দমিত করে এবং রক্তের পানির মাত্রা বজায় রাখে। তাহলে অ্যান্টিডাইউরেটিক যে হরমোন, এটা বৃক্ক থেকে বর্ধিত যদি বেশি হারে যদি পানি পরিশোষণ হয় তখন মূত্র তৈরি দমিত করবে এবং রক্তের পানির মাত্রাটা বজায় রাখবে। 2 হচ্ছে আর্টেরিওলকে সংকোচনের মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করবে। 2 হচ্ছে আর্টেরিওলকে সংকোচনের মাধ্যমে রক্তচাপটা বৃদ্ধি করবে। এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে অক্টোপেপটাইড, অর্থাৎ 8টি অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে গঠিত, এই জন্য আমরা একে বলছি অক্টোপেপটাইড। 2 হচ্ছে অক্সিটোসিন হরমোন, জরায়ুপেশি সংকোচনের মাধ্যমে বাচ্চা প্রসব নিয়ন্ত্রণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জরায়ুপেশি সংকোচনের মাধ্যমে বাচ্চা প্রসব নিয়ন্ত্রণ করছে অক্সিটোসিন হরমোন। আর 2 হচ্ছে বাচ্চা প্রসবের পর দুগ্ধগ্রন্থি থেকে দুগ্ধের নির্গমন উদ্দীপ্ত করছে। তাহলে আমরা অক্সিটোসিন হরমোনের দুটো গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে ধারণা লাভ করলাম। এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে অক্টোপেপটাইড ধরনের। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পড়লাম, অগ্র এবং পশ্চাৎ পিটুইটারি লোব থেকে নিঃসৃত হরমোনসমূহ, এবং এগুলোর কাজ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় প্রায় পড়ে থাকে। এখানে আমরা আজকের এই ক্লাসে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা হাইপোথ্যালামাস গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলছি। কী কারণে বলছি সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করছি। একই রকমভাবে আমরা পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলছি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় খুবই পড়ে থাকে, বিভিন্ন সালে এসেছে, তোমরা একটু ভালো মতন ফলো করবা। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা। সকলকে